নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। একেবারে সকালবেলার এই অনুষ্ঠান নিয়ে আমরা প্রতি সপ্তাহের প্রত্যেকটা দিন হাজির হয়ে যাই, সোম থেকে শুক্র। আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথের সপ্তাহের শেষ দিন বলা যেতে পারে। আজকের দিনেও আমরা এগোবো বিষয় নিয়ে, এবং বিষয়টা একটু অন্য রকমের বিষয় আসার আগে আজকের শিল্পীর সঙ্গে আমাদের পরিচয় করে নেওয়ার পালা। শুভময় সেনকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে শুভময়ের সঙ্গে আমি অনুষ্ঠান করছি। শুভময় যদিও খুব নিয়মিত শিল্পী আমাদের এই অনুষ্ঠানে, আর আজকে একেবারে রয়েছেন বাবুলদা কিবোর্ডে, আর তবলায় রয়েছেন স্বাগতম। আজকে বলা যেতে পারে বনের সৌরভ নিয়ে আমরা চলে এসেছি, একেবারে সবুজের ছোঁয়া নেই, তাই তো? আমাদের একদম সেই সবুজ, তো সবুজ অবুঝ মন। তো শুরু করব আজকের বিষয়ে যাওয়ার আগে যেরমভাবে আমরা শুরু করি পূজা পর্যায়ের গান দিয়ে আমাদের অনুষ্ঠানের বা আমাদের রবীন্দ্র পূজার শুরু, ঠিক সেভাবে এগিয়ে যাব। রয়েছেন আপনারা, আর অবশ্যই ক্যামেরার পিছনে আমাদের ভাইয়েরা দাদারা প্রত্যেকে রয়েছেন। শুরু করি। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে। সকলেই তাঁর কাজে ধাইল জগত মাঝে, জাগিল প্রভাত বায়ু ভানু ধাইল আকাশ পথে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে। একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে। একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু, একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে। শুনো সে আহ্বান বাণী, চাহ সেই মুখ পানে, তাহারও আশিস লয়ে চলো রে যাই সবে তাঁর কাজে। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে, মেলো আঁখি জাগো জাগো থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে বিফলে প্রভাত বহে যায় যে। আজই শুভ দিনে পিতার ভবনে অমৃত ভবনে চলো যাই। আমার মনে হলো যেন আমরা সকালটা শুরু করলাম ঠিক এইভাবেই। আজকের বিষয়টিকে যদি আমরা আলোচনা করি, সেটি হচ্ছে নাট্যরূপ প্রসঙ্গে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেখানে বঙ্কিমচন্দ্রের আলোচনা খানিকটা চলে আসবে। আসল কথা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথের মধ্যে বয়সের তারতম্য মাঝখানে হয়তো 10টি বছরের, অর্থাৎ 1861 1874, এই হচ্ছে জন্ম দুজনের। তো খুব বেশি কিন্তু পার্থক্য নয়, ওই 10-12 বছর, 12-13 বছরের পার্থক্য রয়েছে জন্মের সময়ের। কিন্তু কাজের ক্ষেত্রে তাদের ফারাকটা কিন্তু অনেকটা। রবীন্দ্রনাথ একটা যুগ তৈরি করেছিলেন, শরৎচন্দ্র আধুনিক যুগ তৈরি করতে পেরেছিলেন।
পরবর্তী পর্যায়ে নাটক প্রসঙ্গে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের মধ্যে খানিকটা মতের পার্থক্য তৈরি হয়েছিল, সেটা নিয়েই আমাদের আজকের এগোনো। কিন্তু যেহেতু শুভময় রয়েছে, তো পরপর কয়েকটা গান শুনে নিই, তারপরে আবার বিষয় আসবো। একটু ঠান্ডার একটু সামান্য ভাব এসছে, একটা শীতের গান গাইতেই হবে। কোথায় শীতের গান সামান্য গাই? হালকা। গান শুনে না, ঠান্ডাটা ভোরবেলা একটু লাগছিল। এ কি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে, আমার সয় না সয় না সয় না প্রাণে, কিছুতে সয় না যে কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন মাঝে, আমার সয় না সয় না সয় না প্রাণে, কিছুতে সয় না যে কি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে। বুঝতে নারী বনের বীণা, তোমার প্রসাদ পাবে কি না হিমের হাওয়ায়, বুঝতে নারী বনের বীণা, তোমার প্রসাদ পাবে কি না হিমের হাওয়ায়, গগন ভরা ব্যাকুল রোদন বাজে, কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন মাঝে, আমার সয় না সয় না সয় না প্রাণে, কিছুতে সয় না যে কি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে। কেন মরুর পারে কাটাও বেলা, রসের কান্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারি, কেন মরুর পারে কাটাও বেলা, রসের কান্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারি, রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে, রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে, শূন্য সভা মৌন বাণী আমরা মরিলা যে কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন মাঝে, আমার সয় না সয় না সয় না প্রাণে, কিছুতে সয় না যে কি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে। রবীন্দ্রনাথের প্রকৃতি নিয়ে ভাবনা চিন্তা কিন্তু আমাদেরকে বারবার মানে কি বলবো, নিয়ে চলে যাই সেই দিকে, আমরা প্রকৃতি নিয়ে আলোচনা করতে পারি এবং প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির পূজা করা, এটা রবীন্দ্রনাথের হাত ধরে আমরা শিখেছি, এটা আমরা বলতেই পারি। আসলে মানুষটি তো আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন, আমরা কতটা গ্রহণ করতে পারি, আমরা আধারটা কতটা সুন্দর, আমরা এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্নের। কিন্তু আজকের বিষয়ে চলে আসবো এবার আমরা নাট্যরূপ প্রসঙ্গে বিতর্ক রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র। দেখুন, আমাদের বাংলা সাহিত্যের উপন্যাসকে নাট্যরূপ দিয়ে নাটক করার, অভিনয় করা, এটি বহুদিন ধরে চলে আসছে। আমরা যদি দেখি যে 1873 সালের 20 ডিসেম্বর বিহারীলাল চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের উপন্যাস দুর্গেশ নন্দিনীকে নাট্যরূপ দিয়ে অভিনয় করিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে তো গিরিশ ঘোষ আবারও সেই অভিনয় করেন, সেই নাটকটিকে আবার মঞ্চস্থ করেন, সেই উপন্যাসের নাট্যরূপ দিয়ে তাকে আবার মঞ্চস্থ করেন। তো বহুদিন ধরে এই ধারা চলে আসছে, এখনও তার থেকে আমরা ব্যতিক্রমের রাস্তায় হাঁটিনি। কিন্তু এই উপন্যাসের মধ্যে সেই গুণাগুণ থাকতে হবে যাকে নাটকের রূপ দেওয়া যায়। এবং রবীন্দ্রনাথের যেটা ধারণা ছিল নাটক সম্পর্কে, তিনি যে ধারণা পোষণ করতেন তা হলো উপন্যাস সবে সামাজিক, ঐতিহাসিক পটভূমি থাকবে, কিন্তু নাটকের মধ্যে এমন কোনো বার্তা থাকতে হবে যে বার্তার মধ্যে সমাজ সচেতনতার কথা থাকবে এবং ভাবিকালের আবেদন থাকবে।
এটা রবীন্দ্রনাথের নিজস্ব ধারণা ছিল নাটক সম্পর্কে, যে নাটক মানুষকে সচেতন করবে, নাটক মানুষকে ভাবিকাল সম্পর্কে তাকে জানাবে। এই জায়গায় হয়তো খানিকটা রবীন্দ্রনাথের সঙ্গে মতের অমিল হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেই গল্প, সেই ঘটনা কোন নাটকের প্রেক্ষিতে আমরা আসবো আলোচনা। তার আগে দেখে নেবো কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার তনুশ্রী দেবী, আমি শ্যামল বসু বলছি দক্ষিণ বেলেঘাটা থেকে। হ্যাঁ নমস্কার দাদা, বলুন। আপনারা বিশ্বকবি নিয়ে আজকে 17-18 বছর ধরে করছেন, বিদ্রোহী কবি নিয়ে আজকে প্রায় 10-11 মাস ধরে অনুষ্ঠান করছেন, দুপুমিয়া যেটা হয়, হ্যাঁ তার সারানো দিনের গানও করছেন রোববার করে, খুবই ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান। আমি রেগুলারই শুনি। আমি একটু অনুষ্ঠানের ব্যাপারে কথা বলতে পারি? 100 বার বলতে পারেন, বলুন। আপনাদের গত 6 নভেম্বর গান এমন একটা জিনিস, দেখুন অনেক মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব ভুলিয়ে দেয়। একজন সেমি হ্যান্ডিক্যাপ পেশেন্ট বলা যায় আর কি, মানে সিনিয়র সিটিজেন, গত এই 6 নভেম্বর উনি অডিশন দিয়েছিলেন আপনাদের ওইখানে। আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় একজন, উনি অডিশন দিয়ে পাস করেন, ওনার সেই যোগ্যতা ছিল, পাস করেছেন। অডিশন প্লিজ বাবু হ্যালো হ্যালো, কোনো কারণে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি শ্যামলবাবু আপনাকে বলবো, আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি অনুষ্ঠানের পরবর্তী সময় ফোন করুন, নিশ্চয়ই আমাদের পিসিআরে যারা রয়েছেন আপনার সাথে কথা বলে নেবেন। এই ব্যাপারটা তো আমাদের জানার কথা নয়, কারণ দেখুন আমরা যেখানে অনুষ্ঠান করি এখানে শিল্পী কীভাবে আসেন এটা আমাদের জানার জায়গা নয়। আমরা অনুষ্ঠানটা করি, বাদবাকি কথাবার্তা কিন্তু আপনাদের আগেই বলে নিতে হবে। এখানে আমি এটা নিয়ে আমি খুব একটা সলভ কিছু করতে পারবো না, এটা আমার হাতেও নয়। আর যদি আপনার এই অনুষ্ঠানকে কিভাবে সাজানো যায় বা আপনি আর কি চান এই অনুষ্ঠানের মধ্যে, সেই আলোচনাটা করা যেতে পারে। তো সময় একটু গানে চলে যাই আমরা। এবার একটা নাটকের গান, প্রায়শ্চিত্ত নাটকের। মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন, মলিন বসন ছাড়ো সখী পর আভরণ, মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন, মলিন বসন ছাড়ো সখী পর আভরণ, মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন। অশ্রু ধোয়া কাজল রেখা, আবার চোখে দিক না দেখা, অশ্রু ধোয়া কাজল রেখা, আবার চোখে দিক না দেখা, শিথিল বেনি তুলুক বেঁধে কুসুম বন্ধন, মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন। অশ্রু ধোয়া কাজল রেখা, আবার চোখে দিক না দেখা, অশ্রু ধোয়া কাজল রেখা, আবার চোখে দিক না দেখা, শিথিল বেনি তুলুক বেঁধে কুসুম বন্ধন,
মলিন বসন ছাড়ো সখী পর আভরণ, মলিন মুখে ফুটুক হাসি জুড়াক দুনয়ন। আমাদের অনুষ্ঠান তো এগিয়ে চলবে, তবে এখন অনুষ্ঠানের মাঝখানে একটি বিরতির সময়। তার কারণ এই মুহূর্তে শুভময়ের সঙ্গে নয়, এক নতুন বন্ধুর সঙ্গে আমাদের কিছুক্ষণের পথ চলা। তারপর আবার বিরতির পর আমরা ফিরে আসব নাট্যরূপ বিতর্কে রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র নিয়ে। আমি কত অবধি বলেছি একটু মনে করিয়ে দিই আপনাদের। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী প্রথম বিহারীলাল চট্টোপাধ্যায় 1873-এর ডিসেম্বর মাসে মঞ্চস্থ করেন এবং পরবর্তী পর্যায়ে গিরিশচন্দ্র ঘোষ তাকে আবার পুনরায় মঞ্চস্থ করেন ন্যাশনাল থিয়েটারে, সেটি অভিনীত হয়। নাট্যরূপ প্রসঙ্গে বিতর্কে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন শুভময়, শুভময়কে স্বাগত। আর রয়েছেন অবশ্যই আপনারা। আমরা অনুষ্ঠানে যাব, আমরা গান শুনবো, তবে তার আগে বলি তবলায় রয়েছেন স্বাগতম এবং কিবোর্ডে রয়েছেন বাবুলদা আজকে, আর রয়েছেন ক্যামেরার পিছনে আমাদের প্রত্যেকটি ভাই দাদা, প্রত্যেকে শব্দে রয়েছেন আমাদের ভাই, রয়েছেন আপনারা। আপনাদের টেলিফোন আমাদের প্রয়োজন, আপনাদের তথ্যে আমরা সমৃদ্ধ হই। তো শুভময়, গান দিয়ে শুরু করে মনে হয় তুমি একটু আমরা শুরু হ্যাঁ, একটা গান দিয়ে শুরু করি। এটা হঠাৎ কেন যেন শরতের গান গাইতে ইচ্ছে করলো, এটা প্রকৃতি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে এ ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে, কিসের তরে নদীর চরে চোখা চোখির মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। উড়ে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। উড়ে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুঠ করে। যাব না আজ ঘরে, যেন
জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি। যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি, বিনা কাজে বাজিয়ে বাঁশি, কাটবে সকল বেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আমাদের আজকে আলোচনাতে এবার আমি আসি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 14টি উপন্যাসের মধ্যে 11টি উপন্যাসই কিন্তু নাট্যরূপ পেয়ে তা মঞ্চস্থ হয়েছিল এবং তৎকালীন অনেক নাট্য পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী তারা অভিনয় করে ভূয়সী প্রশংসা অর্জন করেছিলেন। এই জনপ্রিয়তার কয়েকটি কারণ বলা হয়। প্রথমত যে কারণটি সেটি হচ্ছে যে মানুষ মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র এই ধরনের এনাদের নাটক দেখে দেখে খানিকটা ক্লান্ত হয়ে গিয়েছিলেন। সেখানে একটা নতুন ধারা, নতুন প্রবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাট্যরূপে তারা পান। আর দ্বিতীয়ত যে কারণটি বলা হয় সেটি হচ্ছে যে উপন্যাসের মধ্যে, বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মধ্যে নাট্যগুণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে নাট্যগুণ ছিল ভরপুর, যার জন্য কিন্তু তা অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল। বঙ্কিমচন্দ্রের পরবর্তী পর্যায়ে আর একজন ঔপন্যাসিক, তারা আলাদা করে নাটক না লিখলেও তারা তাদের উপন্যাস নাট্যরূপ পেয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে, এরকম একজন মানুষ হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা বঙ্কিমচন্দ্র কেউই কিন্তু আলাদা করে নাটক রচনা না করলেও নাটকের ক্ষেত্রে তারা সফলতা পেয়েছিলেন, তার কারণ তাদের উপন্যাসের মধ্যে সেই নাট্যগুণ বজায় ছিল। তারা আলাদা করে কেন নাটক লেখেননি সেই সম্পর্কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উক্তি একটু আপনাদের বলে শোনাই। নাচঘর পত্রিকায় তিনি লিখেছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন নাচঘর পত্রিকায় যে তিনি নাটক না লেখার ব্যাপারে কিছুটা কারণ দর্শিয়েছিলেন। বলেছিলেন যে নাটকের ব্যাপারে অনেক সময় প্রযোজক পরিচালকের উপর নির্ভরশীল হতে হয়, কিন্তু আমি তা হতে চাইনি। তার মনে হয়েছিল নাটক যেহেতু অভিনয়যোগ্য, তাই ভালো অভিনেতা অভিনেত্রী না হলে নাটক ভালোভাবে মঞ্চস্থ হবে না, এবং সেই সময় কিন্তু এটির অভাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বোধ করেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি আশা প্রকাশ করেছিলেন যে ভবিষ্যতে হয়তো এই দৈন্যদশা বাংলা কাটিয়ে উঠতে পারবে। তো কতটা কাটিয়ে উঠতে পেরেছে সেটা তো এখনকার নাটকের দল বা তাদের এই সফলতা অনেকটাই প্রমাণ করে। এখন বাংলার মানুষ নাটক দেখেন কি আদৌ? একটা সময় সত্যি দেখতেন। আমি জানি না এখন মানুষ কতটা নাটকমুখী হয়ে উঠেছেন। আমরা তো এখন ঘরমুখী, প্রায় বাক্সবন্দি সকলে। তো যাই হোক, এই নিয়ে আমাদের আলোচনাটা চলবে। আমরা চলে যাই এবার গানে। এবারের গানটি কালকে আশিস দা আমাকে ফেসবুকে রিকোয়েস্ট করে রেখেছে, আশিস চক্রবর্তীটা গাইতেই হবে। হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে পূর্ণ শশী ওই 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 যে দিল আনি, হেমন্তে কোন বসন্তেরি বাণী, হেমন্তে। বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায় জ্যোৎস্না, বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায় জ্যোৎস্না। কোন গোপন কানা কানি পূর্ণ শশী ওই 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 যে দিল আনি, হেমন্তে
বসন্তেরি বাণী হেমন্তে। আবেশ লাগে বনে শীত করবীর, অকাল জাগরণে আবেশ লাগে বনে শীত করবীর, অকাল জাগরণে আবেশ লাগে বনে। ডাকছে থাকি থাকি ঘুমহারা, কোন নাম না জানা পাখি ঘুমহারা। ডাকছে থাকি থাকি ঘুমহারা, কোন নাম না জানা পাখি ঘুমহারা। কার মধুর স্মরণ খানি পূর্ণ শশী, ওই 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 যে দিল আনি হেমন্তে, কোন বসন্তেরি বাণী হেমন্তে, কোন বসন্তেরি বাণী হেমন্তে। এবারে আসি আমার বিষয়ে। আমি 1333 বঙ্গাব্দে ভারতী পত্রিকায় ষোড়শী এই উপন্যাসটি, ষোড়শী নামে দেনা পাওনা উপন্যাসেরই একটা নাট্যরূপ প্রকাশিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। 1327 বঙ্গাব্দে যেটিকে গ্রন্থাগারে প্রকাশিত করেন গুরুদাস অ্যান্ড কোম্পানি। 1334 বঙ্গাব্দে শিশির কুমার ভাদুরী তার নাট্যমন্দির, তার প্রতিষ্ঠিত নাট্যমন্দিরে এই ষোড়শী নাটকটিকে মঞ্চস্থ করেন এবং ভূয়সী প্রশংসা পান। শরৎচন্দ্র আপ্লুত হয়ে যান, মানুষ ভালোবেসেছেন তার দেনা পাওনা নাট্যরূপকে। তো তিনি আপ্লুত হয়ে কবিগুরুকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি লেখেন যে তার এই প্রথম যে নাট্যরূপ দেওয়া ষোড়শী নাটকটি তার কেমন লাগলো কবিগুরুর, তার মতামত তিনি জানতে চান। তার উত্তরে কবিগুরু তাকে কিছু কথা লেখেন। কি লেখেন? কবিগুরু লেখেন ষোড়শী নাটকটি হাতে পেয়ে তিনি বলছেন, তোমার ষোড়শী আমি পেয়েছি, বাংলা সাহিত্যে নাটকের মতো নাটক নেই। আমার যদি নাটক লেখার শক্তি থাকতো তাহলে লিখতুম। কবি বলছেন, উপস্থিতকালের দাবির তুলনায় ভাবিকালের গুরুত্ব দেওয়া উচিত নাট্যকারের। রবীন্দ্রনাথ কিন্তু চিরকাল বর্তমানের তুলনায় চিরকালীনতায় বিশ্বাসী করতেন। তাই ষোড়শী নাটকের উদ্ঘাটন করতে গিয়ে তিনি মনে করেছেন, তিনি বলছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে যে শরৎচন্দ্র, উপস্থিতকালকে খুশি করতে চেয়েছো তুমি, কিন্তু তাতে নাটকের গৌরব ক্ষুণ্ণ হয়েছে। নাটকে যে গৌরব উঠে এসেছে সেই সেকালের মন গড়া জিনিস। কবির মতে রূপ ও ভাবের সংমিশ্রণে গড়ে ওঠা বাইরের অন্তরের সত্য নয়। অর্থাৎ নাটকের মধ্যে ভাবী দিনের কথা থাকবে, চিরকালীনতার কথা থাকবে, শুধু সাময়িক প্রেক্ষাপট নয়, সামাজিক সাময়িক প্রেক্ষাপট নয়, তার বাইরে বৃহত্তর সমাজের কথা থাকবে। রবীন্দ্রনাথ কেন কথা বলেছিলেন? তার উত্তরে তার মনে হয়েছিল যে এ নাটকের ভৈরবী আমাদের সাধারণ চোখে ধরা পড়া পাড়া গেয়ে সত্যিকারের ভৈরবী নয়। নাট্যকার হিসেবে শরৎচন্দ্রের কর্তব্য ছিল এই ভৈরবীকে আধুনিককালের চালিত সেন্টিমেন্ট মিশ্রিত কাহিনী রচনা করা নয়। রবীন্দ্রনাথ বুঝেছিলেন তার এই সমালোচনা শরৎচন্দ্র হয়তো ভালোভাবে নেবেন না, কিন্তু তিনি নিজের মতামতে একেবারে সুনিশ্চিত এবং সুস্পষ্ট কথা বলতে পছন্দ করতেন। তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভালো না লাগলেও রবীন্দ্রনাথ কিন্তু তার সমালোচনাটা করলেন। এতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মনক্ষুণ্ণ হয়েছিলেন বটে। কি হয়েছিল, কি বলেছিলেন আসবো, তার আগে একটু গান শুনে নিই। এবার যে গানটি শোনাবো অরণির রিকোয়েস্ট। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে,
আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরা মোর শূন্য পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। তোমার এই গানের পরে আমার বিষয়ে আবার ফিরে আসতে হবে, কারণ আমার তোমার এই গানের যে উপলব্ধি, যে ব্যাপ্তি, তার থেকে আমার কথার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, বিষয়ের মধ্যে ফারাক রয়েছে অনেকটাই। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। সুপ্রভাত তনুশ্রী ম্যাডাম। হ্যাঁ আশিস দা বলুন। হ্যাঁ, শুভময়কে সুপ্রভাত জানাচ্ছি। হ্যাঁ সুপ্রভাত শুনিয়ে দিয়েছি। হ্যাঁ, বাবুল বাবু এবং স্বাগতম বাবুকে সুপ্রভাত। আমি আজকে বহরমপুর থেকে বলছি। আচ্ছা বলুন। বেশ ঠান্ডা, ভালো লাগলো শুভময়ের হ্যাঁ। যে কি মায়া লুকায় কায়া জীর্ণ শীতের সাজে। এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে। একটু ঠান্ডা নিয়ে আসুন তো। আমাদের এখানে ঠান্ডা তো আপনি তো জানেনই, আপনি তো সল্ট লেকের বাসিন্দা, ঠান্ডা একদমই নেই। না, সল্ট লেকে ঠান্ডা আছে বেশ কিছুটা। সল্ট লেকে আছে, আমাদের এদিকে নেই, কি অদ্ভুত। বলুন। যা হোক, খুব ভালো লাগলো শুভময় হ্যাঁ। যে আমার প্রথমে ধন্যবাদ জানাই আমার অনুরোধের গানটা গাওয়ার জন্য। আপনারা খুব সুন্দর একটা আলোচনায় এসেছেন। যে দেখুন, বাঙালির মণিকোঠায় যে কয়েকজন লেখক সাহিত্যিক দীর্ঘদিন ধরে জায়গা করে নিয়েছেন, তাদের মধ্যে শরৎ চ্যাটার্জি এবং রবীন্দ্রনাথকে পাশে রেখে আলোচনা করছেন। 13-14 বছরের দুজনের মধ্যে বয়সের তফাৎ ছিল, কিন্তু দেখুন আপনারা যে আলোচনাটা যাচ্ছেন তার আগে একটু বলবো, ওদের মধ্যে তফাৎটা হওয়ার নানান রকম কারণ ছিল। কারণ সম্পূর্ণ দুটো ভিন্ন পরিবেশ থেকে কিন্তু তারা দুজনে বড় হয়ে উঠেছিলেন। একজন শরৎচন্দ্র অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, স্কুলে ডাবল প্রমোশন পাওয়া সত্ত্বেও অর্থভাবে তাকে বার্মা চলে যেতে হয়েছে এবং সেখান থেকে ফিরে এসে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনে যোগ দিলেন। সেটা একটা অন্য আলোচনা। কিন্তু যে সময় ম্যাডাম এই দিকপাল ব্যক্তিদের মধ্যে কিন্তু মিলও ছিল অনেক। আপনি অমিলটা নিয়ে আলোচনা করছেন, আমি সেই দিকটা থেকে মিলের দিকে যাব। দেখুন,
একটা হচ্ছে যে মাতৃভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা, এবং একদম। সেখান থেকে রবীন্দ্রনাথের লেখা এই যে গোড়া উপন্যাসটা অন্তত 20 বার পড়লেন। তিনি উদ্বুদ্ধ হয়ে কি লিখলেন না, গৃহদাহ লিখলেন, যেটা, এবং পরে রবীন্দ্রনাথের চোখের বালি, সেখানেই উনি বাল্য বিধবা বিনোদিনীর করুণ কাহিনী দেখলেন, শরৎচন্দ্র মুগ্ধ হলেন, তিনি লিখলেন বিরাজবউ, পল্লী সমাজ, চরিত্রহীন, এবং 1917-18 সালে শ্রীকান্ত। এগুলো নাট্যরূপ পরের দিকে কিন্তু হয়েছে সবগুলো, এবং তার পথের দাবিতে দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছিল। তা সত্ত্বেও 1933-34 সালে যখন, যেটা নিয়ে আপনি আলোচনা করলেন একটু আগে, তাদের মধ্যে যে তফাৎটা হয়েছিল এবং যে মতানৈক্যটা হয়েছিল, এই বিতর্কটাই আজকে আমাদের আলোচনার বিষয়। সেই বিতর্কটা নিয়ে আপনি আলোচনা করুন। কিন্তু তাদের জন্মদিনে, আমি একটু ওদের মধ্যে মিলটা নিয়ে একটু আলোচনা করি। 100 বার। তাদের জন্মদিনে কিন্তু শরৎচন্দ্র 57তম জন্মদিনে কলকাতা টাউন হলে রবীন্দ্রনাথ এসে বললেন, শরৎ চ্যাটার্জি ইজ দ্য গ্রেট লিভিং আর্টিস্ট অফ বেঙ্গল অ্যান্ড ম্যান অফ হাইয়েস্ট কনসায়েন্স। এবং শরৎবাবু কিন্তু তার 71তম জন্মদিনে তার সঙ্গে যুক্তি দিয়ে বলেছিলেন যে 1 শতাব্দীতে আমরা পেয়েছি বঙ্কিম চট্টোপাধ্যায়কে, রবীন্দ্রনাথকে, এবং এটা আমরা আবার কবে পাবো আমরা নিজেরা বলতে পারছি না। এবং শরৎচন্দ্রের কথাবার্তা কিন্তু একদম পুরোপুরি ভাবে মিলে গেছে। দেখুন, প্রায় 100 বর্ষ হতে চললো, এখনো পর্যন্ত আমরা আরেকজন বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথ পেলাম না, শরৎচন্দ্র পেলাম না, শরৎচন্দ্রও পেলাম না। কিন্তু শরৎচন্দ্রের মৃত্যু অল্প আগে তিনি ডাকঘর নাটকটা লিখে গিয়েছিলেন শরৎবাবু, এবং ভীষণ পছন্দ করেছিলেন। আমি শুভময়কে একটু অনুরোধ করব, যদি সম্ভব হয়, ডাকঘরের ওই গানটা গাওয়ার, যে আমরা দূর আকাশের নেশায় মাতাল, ঘর ভোলা সব যত। ভীষণ ভালো লাগছে আপনাদের আলোচনা। ধন্যবাদ আশিস দা। এই যে আপনারা অনুষ্ঠান দেখেন না, ওর জন্য আমাদের এই কারণটাই কিন্তু অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে আপনারা এতটা সমৃদ্ধ দর্শক এবং শ্রোতা আমাদের অনুষ্ঠানের মাত্রাটাকে বদলে দেন। দেখুন, আপনি মিলের কথা বলছেন, দুজনেই কিন্তু কংগ্রেস দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন, এবং আমরা তো অনেকেই জানি যে দুজনেরই কিন্তু স্কুলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আপনি বলেন মেধাবী, সত্যি মেধাবী ছিলেন, এবং তার মামাবাড়িতে বড় হয়ে ওঠা, ভাগলপুর অঞ্চলে তার জন্ম, কিন্তু পরবর্তী পর্যায়ে হাওড়ায় তিনি যখন চলে আসেন, এবং হাওড়াতে, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যিনি কনিষ্ঠ ভ্রাতা, তিনি কিন্তু সন্ন্যাসী, সম্ভবত নামটি আমি হয়তো ভুল বলছি, অভেদানন্দ বা এরকম, আমি নামটা এক্ষুনি আমার মনে পড়ছে না, তার নামেও কিন্তু তার ওখানে সমাধিও করা রয়েছে, তাদের সেই বসতভিটা যেটা রয়েছে হাওড়া অঞ্চলে। তো যাই হোক, আমাদের যেটা আলোচনা ছিল সেই প্রসঙ্গে আসি, যে যখন রবীন্দ্রনাথ সমালোচনা করলেন তার এই ষোড়শী নাটকের নাট্যরূপ দেওয়া নিয়ে, যে চিরকালীনতা নেই নাটকের মধ্যে, সমকালীন ভাবনা রয়েছে, তখন শরৎচন্দ্র একটা স্বগোক্তি করেছিলেন, স্বীকারোক্তি বলা যেতে পারে। তিনি বলছেন, তিনি চিঠিটা পাওয়ার পরে বললেন, নিজের উপলম্বনে এই নাটক আমি রচনা করেছি। কালের দিক থেকে নাটকের পরিসর ছোট, ব্যাপ্তির দিক দিয়ে এই নাটকের স্থান সংকীর্ণ, তাই লেখার সময় বারবার অনুভব করেছি এ ঠিক হচ্ছে না। তাই উপন্যাসী যখন এর আশ্রয়, তখন ঠিক কিভাবে হতে পারে তাও ভেবে পাই না। শরৎচন্দ্রের মতো জনপ্রিয় ঔপন্যাসিক উপন্যাসের নাট্যরূপ দিতে গিয়ে যে বিব্রত বোধ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই তার এই স্বীকারোক্তি। কিন্তু রবীন্দ্রনাথের একটা যুক্তি কিন্তু তিনি কখনোই মানতে পারেননি, সেটা হলো তার ভৈরবীর বাস্তবতা নিয়ে কবির মত। তাই দুঃখ করে শরৎচন্দ্র রবীন্দ্রনাথকে বললেন, সাধারণের কাছে সমাদর লাভ করা গেল প্রচুর, কিন্তু আপনার কাছে দাম আদায় করা হলো না। এটা একটা আক্ষেপ রয়ে গেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো আমাদের একটা গান শোনার সময় হয়তো হয়ে যেতে পারে, আমরা একটা কি গান শোনার সময় পাবো? যদি পাই তাহলে একটা গান শুনে নেবো চট করে। আচ্ছা, এইবার ক্যালিফোর্নিয়া থেকে শুভশ্রী ঘোষ, উনি অনেকবার ফোন করে লাগছে না লাইনটা, তাই আমাকে ফেসবুকে বললেন এই গানটা শোনানোর জন্য, আমি শোনাবো। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙলো যাত্রা ধন্য হলো চরণ পাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। আমি
গেঁথে তারে রক্ত মনির হারে আমি রাখবো গেঁথে তারে রক্ত মনির হারে বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। তুমি কোলে নিয়েছিলে সে তার মিড় দিলে নিষ্ঠুর করে তুমি কোলে নিয়েছিলে সে তার মিড় দিলে নিষ্ঠুর করে ছিন্ন যবে হলো তার ফেলে গেলে ভূমি পরে নীরবতা হারি গান আমি তাই জানি তোমারি দান নীরবতা হারি গান আমি তাই জানি তোমারি দান ফিরে সে ফাল্গুন হাওয়ায় হাওয়ায় সুর ভরা মূর্ছনাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে আমার ভাঙলো যা তা ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। প্রতিদিনের রবীন্দ্রনাথ আজকের বিষয় নাট্যরূপ বিতর্কে রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই নিয়ে আমাদের কথা চলছে, কিন্তু রয়েছেন শুভময়ের সঙ্গে, রয়েছেন বাবুলদা এবং রয়েছেন স্বাগতম। তাই গান দিয়ে আমাদের পথ চলা শুরু। একদম চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের গান। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্য লোকে এ বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতীক্ষা করি যুগে যুগে দিন রাত্রি ধরি ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে
ঝোঁকে মধু কোন আলো লাগলো চোখে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গীরিক্ত চির দুঃখ রাতি পোহাব কি নির্জনে শয়ন পাতি সুন্দর হে সুন্দর হে পরমাল্য খানি তব আনব হে তুমি আনব হে অবগুণ্ঠন ছায়া ঘুচায় দিয়ে হেরো লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে মধু কোন আলো লাগলো লাগলো চোখে আসলে তো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন সেই ভাণ্ডার, তিনি নাটকের আবহ বোঝানোর জন্য গানের ব্যবহার জানতেন। এই যে এই গানটি যখন চিত্রাঙ্গদা নারীত্বের পূর্ণ প্রকাশ তার শরীরে এলো, তখন দেখুন এই গানের কথার মধ্যে তিনি বুঝিয়ে দিলেন প্রেমাস্পদকে যে তুমি আমার কাছে এসো এবং আমার এই লজ্জিত মুখ দেখে আমার নারীত্বের যে প্রকাশ সেই প্রকাশকে তুমি কাছে টেনে নাও। এখানে কিন্তু কোনো ডায়লগের দরকার হয় না, কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গদ্য সাহিত্যিক, তাকে তো গদ্যের উপরেই নির্ভর করতে হবে। তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু খুব দুঃখ পেয়েছিলেন যে রবীন্দ্রনাথ তার নাটকের যে কথা বলেছিলেন, তাই তিনি বললেন যে বাইরের সমাদর প্রচুর পেলাম, কিন্তু সেই প্রশংসা আমার সব বৃথা হয়ে গেল, আপনার থেকে দাম আদায় করা গেল না। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। সুপ্রভাত, তনুশ্রী, শুভশ্রী বলছি। এই মাত্র তোমার কথা হচ্ছিল একটু আগেই, বলো। আমি অনেকক্ষণ ধরে ফোনে চেষ্টা করছি। শুভময়কে আমার ভীষণ ভালো লেগেছে। আমি একটা গান অনুরোধ করেছিলাম, গানটি গেয়েছে জাস্ট ব্রেকের আগেই গাইলো, তুমি কোন ভাঙনের পথে এলে। খুব ভালো লেগেছে। আর আজকে বিশেষ করে আমার যেটা খুব ভালো লাগছে, আজকে তোমরা যে তথ্য নিয়ে আলোচনা করছো, আমি জানি না, আমার জন্যে আমি খুব সমৃদ্ধ হচ্ছি, কেননা আমার এত কিছু জানা ছিল না। রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র ওনার দুজনেই দুজনের লেখাই প্রচুর পড়েছি এবং জানি, কিন্তু এই যে লিঙ্কটা বা এই যে এই নিয়ে আলোচনাটা হচ্ছে, এটা খুব খুব ভালো। আর তুমি একটা খুব ভালো কাজ শুরু করেছো, আমি ফেসবুকে দেখলাম, তুমি স্বামীজির গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান যা স্বামীজির পছন্দ, তুমি এটার উপর একটা কাজ করছো। হ্যাঁ, কাজ এখানে আমি একটা স্কুল করেছি, শেখাই, রবীন্দ্রসঙ্গীত শেখাই। তো বেদান্ত সোসাইটি এখানে 3টে সেন্টার আছে, তো ওরা আমাকে ওরকম ইনভাইট করেছে। তো ওখানে স্টুডেন্টদেরও একটা পারফরমেন্স আছে, আর তারপরে স্বামীজির পছন্দের রবীন্দ্রসঙ্গীত দিয়ে একটা প্রোগ্রাম আছে। তো তুমি না ওই লিস্টটা আমাকে একটু যদি পারো একটু দিও, আমার তাহলে আমার কাজের সুবিধা হবে যদি সম্ভব হয়। হ্যাঁ, তুমি আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে দিও, এত ভালো কাজটা, দারুণ কাজ করছো ওখানে, খুব ভালো কাজ। নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে তোমরা না, শুভময়ের গলা ভীষণ ভালো লাগে, কণ্ঠস্বর ভীষণ সুন্দর। আজকে আমি খুব খুশি হলাম যে আমি বললাম আর তুমি গানটা গাইলে, খুব ভালো লাগলো। আর যারা যন্ত্রানুর সঙ্গে আছেন, বাবুল দা, স্বাগতম দা, সবাইকে আমার নমস্কার জানাই। খুব ভালো লাগছে প্রোগ্রাম। আমাদেরও খুব ভালো লাগে যখন এতটা দূর থেকে, ক্যালিফোর্নিয়া থেকে তুমি ফোন করো এবং অনুষ্ঠানটা দেখছো সম্পূর্ণটা, এটা জেনে আমাদের ভালো লাগে। ভালো থেকো শুভশ্রী। হ্যাঁ, নিশ্চয়ই, তোমরাও ভালো থেকো। একদম একদম, অনেক অভিনন্দন।
এগুলো আরো ভালো লাগে, হ্যাঁ, মানে এই যে না, কি- ক্যালিফোর্নিয়া থেকে ফোন করছে, ফোন সুদূর করছে। ক্যালিফোর্নিয়াতে একদম। আমাদের অনুষ্ঠান শুনছে। আমার এটা কেন বলা জানো তো, মানে এই মানুষগুলো না আমাদের বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে মানে ধারক এবং বাহক দরকার একদম, হয়। তো নিশ্চয়ই। শুভশ্রীর মতো মানুষেরা যারা ওই সুদূর ক্যালিফোর্নিয়াতে বসে ওখানকার মানুষকে রবীন্দ্রগানে সচেতন করা, কারণ হয়তো কথা ওইখানকার মানুষেরা হয়তো কথাটা বুঝবেন না, ভাষাটা বুঝবেন না, কিন্তু এর যে সুরমূর্ছনা তার মধ্যে কিন্তু প্রত্যেকটা মুড খুব পরিষ্কার হয়ে যায়। রবীন্দ্রনাথের গানের যে সুরের নানা রকমের কি বলবো মানে যা প্রেক্ষিত রয়েছে, সেই প্রেক্ষিতটা কিন্তু যখন কেউ শুনছেন ভাষাটা না বুঝলেও সেই সুর কিন্তু কোথাও এসে একদম। দরজায় করা নাড়ে। নিশ্চয়ই। আমার নিজের ব্যক্তিগত মনে হয়, ধরুন আমি সেদিনকে একটা মালয়ালি গান শুনছিলাম, মানে মালায়াম ভাষার গানটার কিন্তু কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু তার যে একটা সুর, সেই সুরটা আমাকে কোথাও নক করলো। সেদিনকে শ্রী মায়ের একটা শ্রীমার একটা ডায়লগ হলো, একটা মানে তিনি বলছেন যে আমরা কেউ একা নই, তুমি একদম একা নও, তুমি আছো তার সঙ্গে যুক্ত, তাই ওয়েক আপ অ্যান্ড গো হেড, মানে তুমি এগিয়ে চলো এবং জাগো এবং নিজে এগো। এরপরেই একটা কমপ্লিটলি অন্য একটা ভাষার একটা ভজন শুনলাম, চললো আর কি, ওখানেই হচ্ছে। কথাগুলো আমি বুঝতে পারছি না, কিন্তু কি সুন্দর তার একটা সুরের মূর্ছনা, যাতে করে কিন্তু আমার মনে হচ্ছে যে কোথাও একটা স্পিরিট রয়েছে, সেই স্পিরিটটার দিকে আমরা ছুটছি। তাই শুনতে হবে গান এবং তার জন্য শোনাতে হবে, এবং শুভশ্রীর মতো মানুষের ভীষণ প্রয়োজন যারা ভারতের বাইরে ভারতের সংস্কৃতিকে ধরে রাখছেন। অনেক ধন্যবাদ শুভশ্রী, তোমার জন্য একটা বিশাল বড় ধন্যবাদ আমাদের তরফ থেকে। তো শুভমা, একটু গানে যাই। হ্যাঁ, এই বলতে বলতেই মনে পড়লো এই যে আন্তর্জাতিকতা, মানে সুর তো কোনো ভাষা মানে না, দেশ মানে না, তো তেমন একটি গান রবীন্দ্রনাথের। আমি একটুখানি মুখরাটা ওই ওয়েস্টার্ন গানটা শুনিয়ে নিয়ে মূল গানে ঢুকে যাই। হ্যাঁ, স্কটিশ গান। The banks and breeze of bonny Doon, how can he bloom so fresh and fair? How can he chant the little birds and I say very full of care? He'll break my heart, warbling birds that warbles on the flowery thorn. Remind me of departed joys, departed never to return. ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, অতিনি হিল্লোলো তুলে কল্লোলে চলিয়া যায়, তটিনি হিল্লোলো তুলে কল্লোলে চলিয়া যায়, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, তোমার শেষ গান শুনবো শেষ আমরা। গান। তার আগে আমি একটু বলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আগে নাটক কখনো লেখেননি। তিনি দু একটা নাটক লেখার চেষ্টা করেছিলেন, কিন্তু মূলত তার উপন্যাস থেকেই নাট্যরূপ তিনি দিয়েছিলেন। যেমন তার কয়েকটি নাটক বিজয়া, রমা, ষোড়শী, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, এবং জয় হিন্দ। কিন্তু তিনি একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটি হচ্ছে যে নাটকের প্রকৃত পরীক্ষক কে, যারা থিয়েটারওয়ালা তারা না দর্শক? এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি একটা
মন্তব্য রাখতে চেয়েছিলেন এবং রবীন্দ্রনাথের কাছে, দর্শক রুচিতে যা গ্রহণযোগ্য তার কি কোনো দাম নেই? চিঠিতে তিনি লেখেন, রবীন্দ্রনাথকে বলছেন, আপনি নানা কাজে ব্যস্ত, কিন্তু আমার ভারী ইচ্ছে হয় আপনার কাছে গিয়ে এই জিনিসটা জেনে আসি, কারণ উপস্থিত কালটাও যে মস্ত ব্যাপার, তার দাবি মানব না বললে চলবে? তাহলে সেও যে শাস্তি দেবে। খুব বড় প্রশ্ন কিন্তু রবীন্দ্রনাথের কাছে, যেহেতু রবীন্দ্রনাথ বলেছেন যে উপস্থিত কাল নয়, তারপরে পরবর্তী ভাবিকাল, তুমি ভাবিকালের কাছে কি রাখছো, যেটা রবীন্দ্রনাথ বলেছেন, যে সেই কারণে তিনি নাটক খুব বেশি লেখেননি। রবীন্দ্রনাথ বলছেন যে ওই জন্য আমি নাটকের দিকে খুব একটা এগোইনি, যেহেতু আমি ভাবিকালের কথা লিখতে পারবো না, বলতে পারবো না, কারণ নাটকের একটা চিরকালীনতা থাকবে। তো খুব ভালো প্রশ্ন, যে আমি উপস্থিত কালটাকে কি অস্বীকার করতে পারি, তাহলে তো সেও আমাকে শাস্তি দেবে। এই হচ্ছে আজকের আমাদের বিষয় ছিল। আগামীকাল দুখুমিয়া নিয়ে হাজির হব, অবশ্যই কাজী সাহেবের গান শুনবো কালকে প্রাণ ভরে, কিন্তু আপনাদেরকেও শোনাবো। কিন্তু আজকে আমাদের বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে নিয়ে সুস্থ থাকবেন। আর শুভময়, তোমার জন্য রইল অনেক শুভেচ্ছা, আর বাবুলদা এবং স্বাগতমকেও অনেক শুভেচ্ছা আমাদের প্রত্যেকটি ভাইকে যারা রয়েছেন ক্যামেরার পিছনে। তো শেষ করি, শেষ গান কালমৃগয় নৃত্যনাট্যের গান দিয়ে শেষ গান দিয়ে শেষ করছি। সকলি ফুরালো স্বপন প্রায়, কোথা শিলু কালো, কুসুম কানন হয়েছে ম্লান, পাখিরা কেন রে গাহে না গান, ও সব হেরি শূন্যময়, কোথা সে হায়, কাহারো তরে আর ফুটিবে ফুল, মাধবী মালতী কেঁদে আকুল, সেই যে আসিত তুলিতে জল, সেই যে আসিত পাড়িতে ফল, ও সে আর আসিবে না, কোথা সে হায়, সকলি ফুরালো